আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। এস এ সীমা আমিন, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আজকে একটু টায়ার্ড। আজকে বেশ কয়েকটা ক্লাস টানা নিতে হইলো। আহ, তো যাই হোক, বিসিএস পরীক্ষা হয়ে গেছে, একটু রিল্যাক্স সবকিছু মিলিয়ে। উম, জি ওয়ালাইকুম আসসালাম সমর বলে ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মেহেরিম আক্তার, ভালো আছেন আপনি? দেখেন, গতকাল আমি আপনাদেরকে ওয়ার্কশিট দিয়েছিলাম দুইটা, হ্যাঁ। আজকে মূলত দুইটা ওয়ার্কশিট আগে আমাদের সমাধান করতে হবে। আমি একটা কথা বলি, যে আমি ক্লাসে যে ওয়ার্কশিট গুলো সলভ করে দিব, এটা নিয়ে কেউ বিরক্ত হয়েন না, হ্যাঁ। যদি কারো একান্তই খারাপ লাগে যে আমার তো এই সলিউশন লাগে না বা দরকার নাই, তাহলে সে চাইলে ক্লাসটা স্কিপ করতে পারেন এবং ক্লাস শেষে আপনি হয়তো বা পরে ক্লাসটা একটু দ্রুত দেখে বা পরে আপনি সলভ করে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা, তবে ক্লাসে থাকলে ভালো হবে। ক্লাসে থাকলে যেটা হবে যে আপনার মধ্যেই পড়াগুলো এমন ভাবে ঢুকবে যে আর বের হবে না। এই জন্য একটু সময় দেওয়া ভালো। হুম, একটু সময় দেওয়া ভালো। দেখেন, আমাদের প্রথম যে বাক্যগুলো আছে, যদি আমরা এগুলো একটু একটু সলভ করি, এগুলোকে আমাদের 11টা টেন্সে চেঞ্জ করার কথা। আমি আজকে কোনো কথা বলবো না, আমি শুধু দ্রুত আনসারগুলো লিখে যাব, হ্যাঁ, দ্রুত শুধু আনসারগুলো লিখে যাব। কারণ এগুলো ব্যাখ্যা আমি আগে দিয়েছি, যদি কোনোটা প্রবলেম হয় তাহলে আমি সেটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যদি মনে করেন যে প্রবলেম হয়েছে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে প্রথম যেটা আছে, আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট করলে হবে হি হ্যাজ হিজ ব্রেকফাস্ট। হি হ্যাজ হিজ ব্রেকফাস্ট। পরটা হচ্ছে হি ইজ হ্যাভিং হিজ ব্রেকফাস্ট। তারপর আমরা লিখব যে হি হ্যাজ হিজ ব্রেকফাস্ট। নেক্সট লিখব যে হি হ্যাজ বিন হ্যাভিং হিজ ব্রেকফাস্ট। পরে হচ্ছে হি হ্যাড হিজ ব্রেকফাস্ট। হি ওয়াজ হ্যাভিং হিজ ব্রেকফাস্ট। আর হ্যাড হিজ ব্রেকফাস্ট উপরে প্রশ্নে দেয়া আছে, তবু লিখলাম হি হ্যাড হিজ ব্রেকফাস্ট। তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখলে লিখতে হয় হি হ্যাড বিন হ্যাভিং হিজ ব্রেকফাস্ট। তারপর হচ্ছে হি উইল হ্যাভ হিজ ব্রেকফাস্ট। হি উইল বি হ্যাভিং হিজ ব্রেকফাস্ট। হি উইল হ্যাভ হ্যাড হিজ ব্রেকফাস্ট। আর লাস্টেরটা হবে হি উইল হ্যাভ বিন হ্যাভিং হিজ ব্রেকফাস্ট। এই হচ্ছে আমাদের প্রথমগুলোর আনসার। আশা করছি মিলিয়ে নিয়েছেন আমার সাথে। প্রবলেম থাকলে বলতে পারেন, আর প্রবলেম না থাকলে পরেরটা আমরা দেখি। পরে যেটা আছে এখানে হচ্ছে, আমরা যেটা লিখবো আই হ্যাড মাই ডিনার, যেটা আছে আমাকে লিখতে হবে আই হ্যাভ মাই ডিনার। আই এম হ্যাভিং মাই ডিনার। আই হ্যাভ হ্যাড মাই ডিনার। আই হ্যাভ বিন হ্যাভিং মাই ডিনার। I had my dinner. I was having my dinner. I had had my dinner. I had been having my dinner. I will have my dinner. I will have had my dinner. আচ্ছা সরি, আমি ফিউচার কন্টিনিউয়াসটা মিস করছি। এটা হবে আই উইল বি হ্যাভিং মাই ডিনার। আর এটা লাস্টেরটা হবে যে আই উইল
I will have been having my dinner. চৈতি সরকার আপু, আপনি ভালো আছেন? একটু লেট করে ফেলেন মনে হয়, নাকি আমি লেট করে শুরু করেছে বলে আপনি আসেন নাই? দেখেন নেক্সট এইটা দেখেন, এটা হচ্ছে মিতা হ্যাজ হার মিল। এটা অনেকটা প্রথমটার মতোই হবে। মিতা মিতা হ্যাজ হার মিল, এটা দেয়াই আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, প্রেজেন্ট ইনডিফিনিট দেয়া আছে। আচ্ছা, আমার জন্য দেখতে সমস্যা হচ্ছে না? আচ্ছা, আমার জন্য দেখতে সমস্যা হচ্ছে, ওকে, কোনো অসুবিধা নাই, ব্যবস্থা করে দিচ্ছে আপু, বললেই ব্যবস্থা করে দেব, কোনো টেনশনই কিছু নাই। দাঁড়ান, আপনি দেখতে পারবেন। এখন আশা করি দেখতে অসুবিধা হবে না। হ্যাঁ, এখন দেখতে পারবেন। দেখেন মিতা হ্যাজ হার মিল, এটা প্রেজেন্ট হচ্ছে, ইনডিফিনিটে আছে, কন্টিনিউয়াসে লিখলে লিখবো মিতা মিতা ইজ হ্যাভিং হার মিল, মিতা হ্যাজ হ্যাড হার মিল, মিতা হ্যাজ বিন হ্যাভিং হার মিল, মিতা had her meal, Mita was having her meal, Mita had her meal, Mita had her meal, Mita had been having her meal, Mita will have her meal, Mita তার খাবার খাবে, Mita will be having her meal, Mita will have had her meal, Mita will have been having her meal. একটু মনে হয় নেটওয়ার্ক প্রবলেম হয়েছে, আমাকে বলেন তো, বুঝতে পেরেছেন? কোনো সমস্যা আছে? পরের দুইটা, হ্যাঁ, আমরা 4-5 করে ফেলবো 5 মিনিটে। পরের যে দুইটা আছে দেখেন, পরের দুইটার মধ্যে আমাদের নাম্বার 4 আমরা কি লিখবো? দ্য অরেঞ্জ ইজ সুইট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাই না? প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া আছে। পরেরটা হবে কি? দ্য অরেঞ্জ ইজ বিং সুইট, দ্য অরেঞ্জ ইজ বিং সুইট। তারপর লিখবো দ্য অরেঞ্জ হ্যাজ বিন সুইট, the orange has been having sweet, the orange has been having sweet আচ্ছা, সরি, এটা হ্যাভিং না, বিং হবে, ইস থেকে বিং হবে। পাস্টে লিখলে হয়ে যাবে দ্য ম্যাঙ্গো ওয়াজ সুইট,
The mango was being sweet. The mango had been sweet. The mango had been being sweet. Future চলে গেলে the mango will be sweet. Will be sweet. The mango will be being sweet. The mango will have been sweet. The mango will have been being sweet. এই হলো ফিউচারের সবগুলো। আর লাস্টের এটা নাম্বার 5 নাম্বার 5 এ আমরা শিখছিলাম যে যদি ওয়ার প্লাস ভার্ব 3 থাকে তখন হচ্ছে শুধুমাত্র এই ইনভাইটেডটা নেওয়া যাবে না, শুধু ওয়ার দিয়ে আমাদের চেঞ্জ করতে হবে, ওইটা অ্যাজিটিভের কাজ করে। তাহলে আমরা কি করব, আমরা লিখব দে আর ইনভাইটেড, দে আর বিং ইনভাইটেড, they have been invited, they have been being invited, they were invited, they were being invited। আচ্ছা, অরেঞ্জ বানানো আমি ভুল করেছি কোথাও? ও অরেঞ্জ ছিল না, অরেঞ্জকে আমি ম্যাঙ্গো লিখে ফেলছি। আচ্ছা, অরেঞ্জকে আমি ম্যাঙ্গো লিখে ফেলছি। আচ্ছা, আমি ঠিক করে দিলাম, অসুবিধা নাই, থ্যাংক ইউ। ওকে, ঠিক করে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা পরে আসেন। আচ্ছা, এটা হচ্ছে দে হ্যাড বিন ইনভাইটেড, they had been being invited, they will be invited, will be being invited, they will have been invited, they will have been being invited। ওকে, এই হচ্ছে আমাদের সবগুলো আনসার। আমি আশা করছি আপনাদের বুঝতে প্রবলেম নাই, আপনারা এগুলো মনে হয় পেরেছেন। আর এই চেঞ্জিংটা শেখার ফলে আপনার যেটা হয়েছে, আপনি টেন্স রিলেটেড অনেক প্রবলেম থেকে আপনি দেখবেন যে আপনি বেঁচে যাচ্ছেন, আপনার সমস্যা হচ্ছে না। হ্যাঁ, আমরা পরে এগুলো একটু দেখি। এগুলোতে আমাদের বলা হয়েছে কোনটা কোন টেন্স আমাদের সেটা বের করতে হবে, কোনটা কোন টেন্স আমাদের সেটা বের করতে হবে, কোনটা কোন টেন্স সেটা আমাদের বের করতে হবে। এখন আমরা টেন্স চিনতে গেলে আমাদের ভার্বের দিকে খেয়াল করতে হবে। হ্যাঁ, ভার্বটা হচ্ছে কিসে আছে এটা আমাদের দেখে আমাদের আনসার করতে হবে। এখন আমরা যদি একটু চিন্তা করি, একটা একটা বাক্য যদি একটু দেখি, প্রথম বাক্যটা দেখেন, আলিস ফেল ইনটু ওয়ান্ডারল্যান্ড থ্রু আ র‍্যাবিট হোল। তো এখানে ফেল আসছে ফল ভার্ব থেকে, ফলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল, সুতরাং এটা অবশ্যই পাস্ট ইনডেফিনিট হবে। এবং আমরা জানি যে যদি এটা ভার্ব 1 হইতো, তাহলে একটা অ্যাস থাকতো, এলিস তো থার্ড পারসন সিঙ্গুলার, একটা অ্যাস থাকতো, অ্যাস যেহেতু না বোঝা যাচ্ছে এটা পাস্টে আছে, পাস্ট ইনডেফিনিট। হ্যাঁ, প্রথমটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট। পরেরটাতে যেটা আছে আমরা দেখতেছি যে এখানে আছে যে এলিজাবেথ বেনেট ওয়াজ এ উইটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টার ইন জেন অস্টেন্স প্রাইড অ্যান্ড প্রিজুডিস। তো এখানে ওয়াজ একটা ভার্ব টু থাকলে পাস্ট ইনডেফিনিট হয়, সো এটাও হবে কি পাস্ট ইনডেফিনিট। ফিঞ্চ হ্যাড এ কাপ অফ টি, দেখেন হ্যাড এর পরে ভার্ব 3 থাকলে জানি পাস্ট পারফেক্ট হয়, সো এটা অবশ্যই পাস্ট পারফেক্ট। হেমলেট হ্যাজ বিন, হ্যাজ এবং বিন, হ্যাজ এর পরে ভার্ব 3 আছে,
হ্যাজ এর পরে ভার্ব থ্রি থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়, সুতরাং এটা অবশ্যই হবে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হবে, প্রেজেন্ট পারফেক্ট। এরপরে নাম্বার 10 বলেছে হি স্প্রেড। এখানে দেখেন এই স্প্রেড ভার্বের তিনটা ফর্ম হচ্ছে সেম, স্প্রেড স্প্রেড স্প্রেড, তিনটা ভার্ব সেম হয়। তো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, যদি এখানে এস থাকতো বুঝতাম এটা প্রেজেন্টে আছে, যেহেতু এস নাই তাহলে পাস্টে আছে, সুতরাং এটা হবে পাস্ট ইনডিফিনিট। হি উইল বি কল্ড। দেখেন এখানে যদি তাকান বি এর পরে ভার্ব থ্রি, বি এর পরে ভার্ব থ্রি থাকলে কিন্তু ওই ভার্ব থ্রি কে আর কাউন্ট করা যাবে না টেন্স নির্ণয়ের ক্ষেত্রে, শুধু এতটুকু দিয়ে বের করতে হবে। তাহলে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান থাকলে ফিউচার ইনডিফিনিট হয়। সুতরাং আমাদের প্রথম যেটা আছে 11 নম্বরে, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। ফিউচারের প্রথম একটা পাইলাম আমরা, ফিউচার ইনডিফিনিট। হি উইল হ্যাভ হিজ ব্রেকফাস্ট। অনেকে আছে যে উইল হ্যাভ দেখে ফিউচার পারফেক্ট করবে, কিন্তু উইলের পরে দেখেন হ্যাভ আছে, হ্যাভের পরে ভার্ব থ্রি থাকলে ফিউচার পারফেক্ট হইতো, কিন্তু এখানে তো তা নাই। উইলের পরে একটা হ্যাভ মানে বেস ফর্ম আছে, বেস ফর্ম থাকলে সেটা কি হয়, ফিউচার ইনডিফিনিট হয়। সুতরাং এইটাও হচ্ছে আমাদের ফিউচার ইনডিফিনিট। এটাও ফিউচার ইনডিফিনিট হবে। এখানে হ্যাভের পরে ভার্ব থ্রি আছে, তাহলে এটা হচ্ছে আমাদের ফিউচার পারফেক্ট, এটা ফিউচার পারফেক্ট হবে। নাম্বার 14, রোমিও অ্যান্ড জুলিয়েট আর টু স্টার ক্রস লাভার্স ফ্রম শেক্সপিয়ার্স ট্র্যাজিক প্লে। শেক্সপিয়ারের যেই মানে তার যেই ট্র্যাজেডিগুলো আছে, অর্থাৎ যেই নাটকগুলোতে তিনি আসলে মানে খুব শেষটা খুব ভয়ঙ্কর কষ্টের ছিল, তাদের মধ্যে এই রোমিও জুলিয়েট হচ্ছে দুইটা স্টার আর কি। হ্যাঁ, তো এখানে যেহেতু আর আছে, আর থাকে মানে প্রেজেন্ট টেন্সে আছে এবং আর ছাড়া কোনো ভার্ব নাই, এটা হলো অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট হবে। she has had her dinner। আমরা জানি হ্যাজ এর পরে ভার্ব থ্রি থাকলে প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে প্রেজেন্ট পারফেক্ট। নাম্বার 16, শার্লক হোমস কুড সলভ। কুড যদি থাকে বলেছিলাম পাস্ট ইনডিফিনিট হবে, কুড আছে তাহলে এটা পাস্ট ইনডিফিনিট হবে। 17, had been failed। দেখেন বিনের পরে ভার্ব থ্রি থাকলে কিন্তু ভার্ব থ্রি কে আর গোনা যাবে না, তাহলে ফেল বাদ, শুধু এতটুকু। হ্যাড এর পরে ভার্ব থ্রি থাকলে পাস্ট পারফেক্ট হয়, সুতরাং এটাও হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। যারা টেন্স চেঞ্জিং ভালো বুঝেছেন এগুলো পারার কথা। হ্যাজ কোনো বাক্যে একা একা থাকলে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান থাকলে কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট। পরেরটা প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট। প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। 21 হচ্ছে পাস্ট ইনডিফিনিট। 22 হচ্ছে আই হ্যাড এ কাপ অফ টি, অবশ্যই পাস্ট পারফেক্ট, হ্যাড এর পরে ভার্ব থ্রি আছে। I shall have been there at 5 p.m. have এর পরে ভার্ব থ্রি, তাহলে ফিউচার পারফেক্ট। ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট ইনডিফিনিট, এবং সর্বশেষ যেটা আছে হ্যাভ এর পরে ভার্ব থ্রি থাকলে প্রেজেন্ট পারফেক্ট। বলেন কারো কোনো প্রবলেম আছে কিনা, কিছু বলবেন?
কোনো সমস্যা কোনোটাতে? যদি কোনোটাতে প্রশ্ন থাকে শুধু আমাকে সেই নাম্বারটা বলুন যে ভাই এই নাম্বারটাতে প্রবলেম আছে, বললে আমি সলভ করে দেব। আর যদি সমস্যা না থাকে তবুও লেখেন যে ভাইয়া সমস্যা নাই। হ্যাঁ, আর যারা লাইভ ক্লাস করেন, হ্যাঁ, তারা একটু কমেন্ট করেন, আপনাদের নামগুলো আমার জানা দরকার আছে। একই সাথে পরে যারা রেকর্ড ক্লাস দেখবেন তারাও একটু নামগুলো লিখবেন, তাহলে কিন্তু আমি আসলে বুঝি যে গ্রুপের মধ্যে কি চলছে, আমার স্টুডেন্টরা কেমন পড়াশোনা করছে, কে আছে কে নাই। হ্যাঁ, মানে কে হচ্ছে অনেকদিন পর যুক্ত হইলো, কে মানে সব সময় আছে, এগুলো দেখা দরকার হয় আমার। ঠিক আছে। আচ্ছা, আমাদের হচ্ছে নীলদীপ পলক ভাই বলেছেন 28 নম্বরটা সমস্যা। 28 নম্বরটা না ভাই, 28 নম্বরে আপনি দেখেন যে এখানে হ্যাভ তো একা একা আছে, এখানে হ্যাভ একা একা আছে না, এটা সাবজেক্ট আর হ্যাভ একটা ভার্ব আমরা জানি, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব থেকে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ওকে। চৈতি সরকার, যে এতদিনে টেন্স বুঝলাম ভালোভাবে। আমি যেভাবে টেন্স পড়ালাম, যে সময় দিলাম আপনাদের, আজকে নিয়ে প্রায় 7টা ক্লাস। হ্যাঁ, আমার মনে হয় না যে টেন্স নিয়ে আপনাদের আর প্রবলেম থাকার কথা। ঠিক আছে, আর সমস্যা থাকার কথা না। তবে টেন্সের ব্যবহারটা আরো আপনারা ক্লিয়ার হবেন যখন আমরা ওই রাইট ফর্ম অফ ভার্ব পড়ব, তখন দেখবেন যে আরো আপনি রাইট ফর্ম অফ ভার্ব এই টেন্সের ব্যবহারগুলো শিখে যাচ্ছেন। কোন টেন্সটা কখন ব্যবহার করি, কেন করি, কোথায় ব্যতিক্রম আছে, কোথায় করি না বা কোথায় করি, আপনি এগুলো সব আস্তে আস্তে শিখতে পারবেন, তখন আরো ভালো লাগবে, তখন আরো আরো ভালো লাগবে দেখবেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি এই শীটটা ক্লোজ করে দিব। কারো কোনো প্রশ্ন না না থাকলে আমি এই শীটটা বন্ধ করে দিতে চাই। বন্ধ করে দিব। ঠিক আছে, তাহলে আমি এই শীটটা অফ করে দিলাম। আমাদের আরেকটা ওয়ার্কশিট ছিল, ওয়ার্কশিট 3, আমরা কি আজকে এটা সলভ করে ফেলতে পারবো? আচ্ছা, এইটা একটু সহজ আছে, এটা হয়তো একটু দ্রুত হবে। এই শীটটা একটু দেখেন। এই শীটটা হচ্ছে যে আমরা এটার যে সলিউশন, আমাদের কালকে আমরা শিখছিলাম কি, আমরা কালকে শিখছিলাম যে আমরা আমাদের এখানে এম ইজ আর ওয়াজ আর থাকলে এদের পরে নট দিলে হয়ে যাবে, এদের পর নট দিলে হয়ে যাবে। তো এখানে খুব সহজ, আমাদের প্রথম যেগুলো আছে, প্রথমটাতে যেগুলো আছে, এখানে শুধুমাত্র নট দিলেই কিন্তু হয়ে যাবে, শুধুমাত্র নট দিলে হয়ে যাবে, কিছুই করতে হবে না। আহ, উম, আচ্ছা, হোমওয়ার্ক করেন নাই আপু, করে নেবেন। হ্যাঁ, করে নেবেন। আচ্ছা, একটু খেয়াল করেন, হ্যাঁ, একটু খেয়াল করেন। আমরা এখানে যেটা শিখবো, এই প্রথম যেগুলো আছে সবগুলোতে শুধু নট দিলে হয়ে যাবে। আমি এইটা একটু তাড়াতাড়ি সলভ করে দেই, কারণ বেশি সময় নিব না। আমাদের প্রথমটাতে ছিল যে আমাদের যখনই কোনো বাক্যে এম ইজ আর ওয়াজ আর থাকবে নট দিব, যে এখানে ইজ আছে, ইজের পরে আমরা নট দিব, এখানে ইজের পরে নট দিব, এখানে উইল বি, এখানে 3টা ভার্ব আছে, প্রথমটার পরে নট দিব, তাই শুধু উইলের পরে নট দিব। হ্যাঁ, এখানে ওয়াজের পরে নট দিব, এখানে ওয়ারের পরে নট দিব, এখানে ওয়ারের পরে নট দিব, এখানে ওয়ারের পরে নট দিব। শুধু এই ওয়ারের পরে নট দিলে আমাদের প্রথম এগুলো আনসার হয়ে যাচ্ছে। ঠিক আছে, সহজ। পরের যেগুলো আছে, এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে, একাধিক ভার্ব থাকলে আমরা শিখছিলাম যে যখন অনেকগুলো ভার্ব থাকবে সেন্টেন্সে, প্রথমটার পরে নট, প্রথমটার পরে নট, প্রথমটার পরে নট, প্রথমটার পরে, প্রথমটার পরে, সবগুলো শুধু প্রথমটার পরে নট দিলে হয়ে যাবে, হয়ে যাবে। হ্যাঁ, শুধু প্রথমটার পরে নট দিব, তাহলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। পরেরটা দেখেন, এটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব থাকলে, মডাল অক্সিলারি ভার্ব থাকলে কি সমস্যা নাই, সেই 2টা ভার্ব থাকলে প্রথমটার পরে নট আমরা জানি, তো প্রথমটার পরে নট দিলে এখানে হয়ে যাচ্ছে। এখানে শুধুমাত্র প্রথমটার পরে যদি নট দেই, তাহলে কিন্তু আমাদের সবগুলো আনসার কি হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। শুধু প্রথমটার পরে কি দেব, নট দিব। এই বাক্যটার মধ্যে 23 নাম্বার, এখানে 2টা বাক্য আছে,
when I was younger I could run very faster। তো এখানে আসলে আপনি চাইলে was এর পরে not দিতে পারেন, চাইলে could এর পরেও আপনি দুই জায়গাতে নেগেটিভ করতে পারেন, আপনার ইচ্ছা। আবার যদি যে কোনো এক জায়গায় দিতে চান এক জায়গায় দিলেও হবে, এটা আপনার ইচ্ছা, ঠিক আছে, প্রবলেম নাই। শুধু প্রথমটার পরে নট দিতে হবে, এইটা মাথায় রাখলেই হয়ে যাবে, প্রথমটার পরে নট দিতে হবে, এটা মাথায় রাখলেই হবে। পরেরটা দেখেন, এখানে অক্সিলারি ভার্ব না থাকলে, অক্সিলারি ভার্ব না থাকলে আমরা ডু ডাজ ডিড ব্যবহার করব বলেছিলাম। তো আমাদের প্রথম যেটা আছে, আমি এগুলো একটু লিখে দিব, কারণ এগুলোতে একটু মানে কনফিউশন হইতে পারে অনেকের, এগুলো একটু লিখে দিতে হবে। যেমন 24 নাম্বার যেটা আছে দেখেন, আমরা যদি এটা যদি নেগেটিভ করতে চাই, 24 নাম্বার যেটা আছে এটা যদি নেগেটিভ করতে যাই, আমাদের কি লিখতে হবে? আমাদের লিখতে হবে এরকম ভাবে, দ্য ক্যাট ডিড নট চেজ আ মাউস। ডিড নটের পরে বেস ফর্ম, ডিড নটের পরে বেস ফর্ম লিখবো, এই জন্য চেজ থেকে ডি বাদ দিয়ে ওটাকে বেস ফর্ম করে ফেলবো, চেজ হয়ে যাবে। পরে কি আছে? 25 কি বলছে? 25 বলছে দ্য চিলড্রেন ডিড নট প্লে ইন দ্য পার্ক। এখানে ভার্বের সাথে এস আছে, এস থাকলে ডাজ নট হয় ভাই, খেয়াল রাখেন। দ্য ডগ ডাজ নট বার্ক, বার্কের এস উঠে যাবে, লাউডলি অ্যাট নাইট। শুধু এনজয় আছে, এনজয় থাকলে জানি আমরা ডু নট হয়। They do not enjoy playing chess। নাম্বার 28, হ্যাঁ 28 আমরা কি লিখবো? দে লাফ at his jokes। আমরা কি লিখবো? they do not laugh at his jokes, অর্থাৎ তার এই কৌতুকে কেউ হাসে না, তারা কেউ হাসে না। 29 দে, এইটা কিন্তু আমরা ডু নট রিডও লিখতে পারি। আবার যদি কেউ বলে যে স্যার এখানে রিডটা পাস্ট ফর্মে আছে, সুতরাং আমি দে ডিড নট দিয়ে লিখতে চাই, তবুও কিন্তু হবে, দুইটাই রাইট, কোনটাকে আপনি ভুল বলতে পারবেন না, কোনটাকে ভুল বলার সুযোগ নেই। 30 দেখেন, উই ইট ব্রেকফাস্ট টুগেদার। আমরা কি লিখবো? উই ডু নট ইট ব্রেকফাস্ট টুগেদার। 21 লিখবো, উই সুইম ইন দ্য লেক ডিউরিং দ্য সামার। আমরা লিখবো উই ডু নট সুইম ইন দ্য লেক ডিউরিং দ্য সামার। We did not travel to Europe last year। গত বছর আমরা ইউরোপ ভ্রমণে যাই নাই বলছি। We do not visit our grandparents every weekend। এই বাক্যগুলোর কিন্তু অর্থগুলো বুঝেন, যদি অর্থ বুঝতে প্রবলেম হয় আমাকে বললেন যে ভাইয়া এটা অর্থ বুঝি নাই। He did not read in class 10। পরে এটা হবে she did not cut a good figure। এই গুড ফিগার ইন দ্য এক্সাম, এটা আসলে এখন আর ব্যবহৃত হয় না, আগে এটা বলতো যে হি ডিড নট কাট এ গুড ফিগার ইন দ্য এক্সাম, সে পরীক্ষায় খুব ভালো মানে রেজাল্ট করতে পারে না, এটা আগে এইভাবে বলা হয়তো। রানা ডিড নট পুট দ্য বক্স অন দ্য টেবল। she does not put the bag in the right place। এই হচ্ছে এগুলোর আনসার। আর নিচের গুলো হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড নিড যখন অক্সিলারি ভার্ব, এইটা খুব সহজ, এটা লিখে দিতে হবে না আপনাদের। হচ্ছে এটা হচ্ছে এরকম আর কি। আচ্ছা একটা মিনিট একটু সময় দিবেন, হ্যাঁ একটা মিনিট একটু সময় দিবেন। হ্যালো।
আচ্ছা, যেটা বলছিলাম যে আমাদের এখানে যেগুলো আছে এগুলো সবগুলোতে এখানে বলাই আছে যে হ্যাভ হ্যাজ হ্যাড নিড যখন অক্সিলারি ভার্ব, মানে এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে বসছে। অক্সিলারি ভার্ব হিসেবে বসা মানে কি এদের পর আরেকটা ভার্ব থাকবে, এদের পর আরেকটা কি থাকবে, ভার্ব থাকবে। আরেকটা ভার্ব থাকলে আমরা কি করব, শুধু নট বসাই দিলে হয়ে যাবে। প্রথমটার পরে নট বসাবো, প্রথমটার পরে আচ্ছা এখানে বসাইতে হবে, এখানে অলরেডি নেভার বসানো আছে। নেভার বসানো আছে মানে এটা অলরেডি নেগেটিভ আছে, এটা এখানে নট ব্যবহার করা আমার দরকার নাই। হ্যাঁ, এখানে নিড নো, নিডের পর আরেকটা ভার্ব আছে, এখানে নট দিলে হয়ে যাবে। উইলের পরে নট দিলে হয়ে যাবে, হেড এর পরে নট দিলে হয়ে যাবে। শুধু এদের পরে নট দিলে আমার আনসার গুলো হয়ে যাচ্ছে, এখানে আমাকে আর কোনো টেনশন করতে হচ্ছে না। কিন্তু এখানে দেখেন এগুলো কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব না, এখানে যখন মেইন ভার্ব বলে আমরা শিখছি কি যে আমাদেরকে ডু ডাজ ডিড ব্যবহার করতে হবে, আমাদেরকে ডু ডাজ ডিড আমাদের কি করতে হবে, ব্যবহার করতে হবে। এখন কিন্তু এই জায়গাতে আমাদেরকে ডু ডাজ ডিড আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা একটু এগুলো একটু লিখি। 34 নাম্বার তো ডু নট দিয়ে করা যাবে, 34 কি ডু নট দিয়ে করা যাবে? 34 না আপু, আপনি ডু নট দিয়ে কিভাবে করবেন? 34 হচ্ছে হি রিড আছে, হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান যদি হইতো তাহলে তো ভার্ব এস থাকতো, এস থাকলে ডাজ নট দিয়ে করতাম। কিন্তু এখানে যদি এস না, এতে বুঝি এটা পাস্টে আছে, পাস্টে থাকলে ডিড নট দিয়ে করতে হবে। হ্যাঁ, খেয়াল করেন, আপনি বুঝবেন। আচ্ছা, 34, 35, 36 ডু দেওয়া যাবে? 34 তো দেওয়া যাবে না ভাই, বললাম। 35ও দিতে পারবে না, 35 এ কার দেখেন থার্ড পারসন সিঙ্গুলার, এস হওয়ার কথা না, এস তো নাই, তার মানে এটা পাস্টে আছে, পাস্টে থাকলে ডিড নট হবে। পুট এস নাই, তার মানে পাস্টে আছে, ডিড নট হবে। ওগুলো প্রেজেন্টে থাকলে তো এস থাকতো, থার্ড পারসন সিঙ্গুলার না সাবজেক্ট, এস থাকতো, এস তো নাই। খেয়াল করেন, এইটাই কিন্তু এতদিন বুঝাইলাম, এইটাই কিন্তু দেখাইলাম, পাস্ট টেন্স যখন পড়াই এটাই কিন্তু বারবার এক্সপ্লেন করছি কেন এস নাই, কিভাবে বুঝবো যে এটা পাস্টে আছে। দেখেন পরের গুলাতে দেখি, এগুলো 44 থেকে দেখেন 44, হ্যাঁ 44 এর যদি আনসার গুলো আমি একটু লিখি। হি হ্যাজ এ ফাস্ট কার, তার একটা দ্রুত গাড়ি আছে, খুব দ্রুত যায়, আমরা লিখবো হি ডাজ নট হ্যাভ, ডাজ নট হ্যাভ আ ফাস্ট কার, এটা লিখতে হবে, ডাজ নট হবে। এরপরে দেখেন শি হ্যাড এ বিগ স্মাইল অন হার ফেস, তাহলে শি ডিড নট এর পরে বেস ফ্রম করতে গেলে হ্যাভটা মানে হ্যাডটা হ্যাভ হয়ে যাবে, তাহলে হ্যাভ আ বিগ স্মাইল অন হার ফেস। দে নিড সাম ফ্রেশ এয়ার, তাহলে আমরা এখানে লিখবো দে নিড সাম ফ্রেশ এয়ার এর মধ্যে লিখবো দে ডু নট নিড সাম ফ্রেশ এয়ার। আই হ্যাভ এ নিউ বুক টু রিড, আমরা কি লিখবো যে আই ডু নট হ্যাভ আ নিউ বুক টু রিড। উই হ্যাড এ গ্রেট টাইম অ্যাট দ্য বেঞ্চ, উই হ্যাড আ গ্রেট টাইম অ্যাট দ্য বেঞ্চ, আমরা কি লিখবো, আমরা লিখবো উই ডিড নট হ্যাভ আ গ্রেট টাইম, ও অ্যাট দ্য বিচ আছে, হ্যাঁ অ্যাট দ্য বিচ। আচ্ছা, এরপরে হচ্ছে শি হ্যাজ এ বিউটিফুল গার্ডেন, আমরা লিখবো শি ডাজ নট হ্যাভ আ বিউটিফুল গার্ডেন। 50 নম্বরে শিখবো হি নিডস আ গুড নাইটস স্লিপ, আমরা লিখবো হি ডাজ নট নিড আ গুড নাইটস স্লিপ। 51 they did not have an interesting conversation, ওকে। তারপর হচ্ছে 52 যদি আমরা লিখি আই হ্যাভ এ ডিলিশিয়াস স্যান্ডউইচ ফর লাঞ্চ, আমরা লিখবো আই ডু নট হ্যাভ আ ডিলিশিয়াস স্যান্ডউইচ ফর লাঞ্চ। স্যান্ডউইচ আমার অনেক প্রিয় ভাই, স্যান্ডউইচ খেতে অনেক ভালো লাগে। আচ্ছা, এরপর হচ্ছে উই নিড মোর টাইম টু ফিনিশ দ্য প্রজেক্ট, আমরা এটা লিখবো যে উই ডু নট নিড মোর টাইম টু ফিনিশ দ্য প্রজেক্ট। ওকে, এই হচ্ছে আমাদের আনসার। এইগুলোর মধ্যে নিচে যেগুলো দিয়েছে এগুলো সবই মিক্স ছিল, আমরা একটু দ্রুত সলভ করেই ফেলি, ক্লাস সাইড কটা রেখে লাভ নাই, আমরা করেই ফেলি। হ্যাঁ, এভরিবডি নোজ ইট, এখানে আমরা এটা লিখতে পারি যে এভরিবডি
ডাজ নট নোজ ইট, আমরা এইভাবে লিখতে পারি। তবে এইভাবে না লিখে না, কোনো বাক্যে যদি এরকম থাকে, যে কোনো বাক্যে যদি আপনি দেখেন যে এরকম আছে, যে কোনো বাক্যে কোনো বাক্যে যদি আপনি দেখেন যে এভরি ওয়ান, হ্যাঁ, এভরি ওয়ান, এভরিবাডি, এরকম যদি এভরি ওয়ান এভরিবডি থাকে, এগুলোর পরিবর্তে সেখানে নান, সেখানে আপনি নোবডি, তারপরে হচ্ছে সেখানে আপনি যদি লেখেন নো ওয়ান, এগুলো যদি লিখে দেন তাহলে সেটা নেগেটিভ করলে বেশি ভালো হয়। এই কারণ এগুলো তো নেগেটিভ ওয়ার্ড, এগুলো দিলেও বাক্যটা নেগেটিভ হয়ে যায়, এগুলো দিয়ে লিখতে ভালো হয়। এই জন্য আমরা এই বাক্যটা এইভাবে না লিখে আমরা এভরিবডির জায়গায় লিখতে পারি যে নোবডি নোজ ইট, কেউ এটা জানে না, এইভাবে লিখলে বেশি ভালো হয়। হ্যাঁ, এভরিবডি ডাজ নট নো ইট এটা না বলে নোবডি নোজ ইট, কেউ এটা জানে, এইভাবে বললে বেশি ভালো হয়। তো এখানে আছে এভরিওয়ান লাভস ইট, এটাকে আমরা ওইভাবে না বলে আমরা লিখি যে নো ওয়ান, নান লাভস ইট, এটা কেউ ভালোবাসে না, ঠিক আছে, নান লাভস ইট, কেউ এটা ভালোবাসে না। এটাতে দেখেন, এটাতে বারোর সাথে এস আছে, তাহলে আমরা লিখবো হি ডাজ নট বিয়ার আ গুড মোরাল ক্যারেক্টার। তারপরে এখানে শুধু হ্যাজ আছে, দেখেন হ্যাজ একদম একা একা আছে, হ্যাজ একা একা থাকলে ডাজ নট লাগে, তাহলে হি ডাজ নট হ্যাভ আ ভাস্ট এক্সপিরিয়েন্স, ভাস্ট মানে অনেক বিশাল, বড় বোঝায় আর কি, এক্সপিরিয়েন্স। হি হ্যাজ সামথিং টু গিভ মি, হি হ্যাজ সামথিং টু গিভ মি, আমরা লিখবো হি ডাজ নট হ্যাভ এনিথিং টু গিভ মি। আমরা মনে রাখবো যে কোন একটা বাক্যকে যদি আমরা নেগেটিভ করি তখন এই সামথিংকে আমাদেরকে এনিথিং লিখতে হয়, সামথিংকে এনিথিং করে ফেলতে হয়, কারণ প্রশ্নের মধ্যে বলি কোনো কিছু, হি হ্যাজ নট এনিথিং টু গিভ মি, তার আমাকে দেওয়ার মতো কিছুই নাই, এটা বলা যায়। আবার কেউ যদি এই বাক্যটাকে এইভাবেও লেখে, যদি কেউ সামথিংকে নাথিং লেখে, যে হি হ্যাজ নাথিং টু গিভ মি, যদি এইভাবে লেখে তবুও কোনো প্রবলেম নাই, এইভাবে লেখা যাবে, হি হ্যাজ নাথিং টু গিভ মি, তার আমাকে দেওয়ার মতো কিছুই নাই, ঠিক আছে। থাকে না কিছু ফকিনি বন্ধু বান্ধব আমাদের অনেক থাকে যে নেয়ার সময় সবার আগে যদি হচ্ছে যে কোনো কিছু দিব বা খাওয়াবো বা আমার কাছ থেকে কিছু নেওয়া যাবে তাহলে সবার আগে, আর যখন আমাকে দিতে হবে তখন ফোন দিল, ফোনে ফোন ধরবে না, মেসেজ দিয়ে রাখলে 3 দিনও সিন করবে না, হ্যাঁ এরকম থাকে, এরকম আর কি। হি নকড এট দ্য ডোর, তো আমরা এখানে কি লিখবো, হি ডিড নট নক এট দ্য ডোর, সে দরজায় নক করে নাই। 60 নম্বরে কি বলছে যে হার কন্ডাক্ট, দেখেন বাক্যের মধ্যে তাকায় দেখতে হবে কি আছে, এই যে দেখেন অ্যাডমিটস, এখানে এস আছে না, এস থাকে মানে কি ডাজ নট, হ্যাঁ ডাজ নট, এস থাকে মানে ডাজ নট, তাহলে কি লিখবো, হার কন্ডাক্ট শব্দের অর্থ আচরণ, মনে রাখেন কন্ডাক্ট শব্দের অর্থ আচরণ, ডাজ নট অ্যাডমিট অফ এনি এক্সকিউজ, এই যে বাক্যটাকে নেগেটিভ করতে গেলাম, নেগেটিভ করার সময় নোটাকে কি করে ফেললাম, এনি করে ফেললাম, নেগেটিভ করার ক্ষেত্রে, প্রশ্ন করার ক্ষেত্রে নোটাকে এনি করে ফেলতে হয়। হার কন্ডাক্ট ডাজ নট অ্যাডমিট অফ এনি এক্সকিউজ, ঠিক আছে, তার যে আচরণ, এই আচরণ আসলে এটা কোনো এক্সকিউজ চলে না, কোনো আসলে সে মানে বলছে যে হার কন্ডাক্ট অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। আচ্ছা, তাহলে কন্ডাক্ট হচ্ছে আচরণ, অ্যাডমিট মানে স্বীকার করা, আর নো এক্সকিউজ মানে হচ্ছে মানে কোনো ক্ষমা টমা চাচ্ছে না এখানে কোনো। আচ্ছা, পরেরটা আমরা দেখি, হিজ কন্ডাক্ট অ্যামেজ মি, আমরা কি লিখবো, হিজ কন্ডাক্ট মানে তার আচরণ ডিড নট অ্যামেজ মি, যে আমাকে মুগ্ধ করা না, অ্যামেজ মানে মুক্ত করা, এই অ্যামেজ থেকে আমরা একটা ভার্ব বলি অ্যামেজিং থিং, হ্যাঁ, ইউ হ্যাভ ডান অ্যান অ্যামেজিং থিং, যে অ্যামেজ থেকে অ্যামেজিং, অ্যামেজ মানে হচ্ছে মুগ্ধ করা, থেকে অ্যামেজিং থিং হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে আই কুড হ্যাভ ওয়ার্কড আউট দ্য সাম, আমরা এটা এখানে লিখতে পারি, এখানে দেখেন কুড একটা অক্সিলারি ভার্ব আছে, তাহলে কুডের পরে নট বসালে হয়ে যাবে, কুড নট হ্যাভ ওয়ার্কড আউট দ্য সাম। আই হ্যাভ এ বল, এখানে শুধু হ্যাভ আছে, শুধু হ্যাভ থেকে ডু, তাহলে আই ডু নট হ্যাভ আ বল। আই হ্যাভ সামথিং টু সে, তো আমরা এখানে কি বলবো, আই হ্যাভ সামথিং টু সে, ওই যে সামথিং আছে, এই সামথিংকে আমি নাথিং লিখতে পারি, আমি লিখতে পারি আই হ্যাভ নাথিং টু সে,
আমার কিচ্ছু বলার নাই, আই হ্যাভ নাথিং টু সে, কিচ্ছু বলার নেই। মাঝে মাঝে মানুষের আচরণে এত চুপচাপ হয়ে যায় যে কাউরে কিছু বলার থাকে না। আই মে নট হেল্প দ্য বয়। এই দুনিয়াতে না কেউ যদি ঠকায়, সবচেয়ে ভালো কাজ হচ্ছে চুপ করে যাওয়া। কেউ যদি কষ্ট দেয়, সবচেয়ে মানে বড় বিষয় হচ্ছে চুপ করে যাওয়া। যদি কেউ ধরেন যে প্রতারণা করছে, সবচেয়ে বড় কাজ হচ্ছে চুপ করে, মানে একদম চুপ হয়ে যাওয়া, নিরুদ্দেশ হয়ে যাওয়া। মানে তাকে হচ্ছে যে আপনি মানে কোনো প্রকারের হচ্ছে তাকে আপনার কিছু বলার দরকার নাই, মানে কোনো কিছু জানানোর দরকার নাই, তাকে হচ্ছে আপনার কোনো কিছু শোনানোর দরকার নাই, মানে উদাও হয়ে যান। সেই কদিন পরে বলবে আরে কাহিনীটা কি হইলো, সে কি কষ্ট পাইলো না পাইলো না। এই যে আপনি কষ্ট পাইছেন কি পান না, এইটা সে বুঝতে পারবে না, সে মজাও নিতে পারবে না। হ্যাঁ, চুপ হয়ে যাওয়া ভালো। যে ভালোবাসে না, জোর করে ভালোবাসানো যায় না। মানুষকে কখনো এক্সপ্লেন করতে হয় না বেশি বেশি। কেউ ভুল বুঝলে এক্সপ্লেন করা ঠিক আছে, কিন্তু আমি কষ্ট পাচ্ছি কারো কোনো কাজে, বাট সে বুঝতেছে না, তার এক্সপ্লেন করার দরকার নেই। দেখেন, জেরি ডিড নট রিফিউজ দ্য মানি। জেরির গল্প পড়েছেন? ইন্টারমিডিয়েটে ছিল। জিম অ্যান্ড ডেলা, হ্যাঁ, জিম অ্যান্ড ডেলা। অবশ্যই ডিড নট হবে, স্যাক্রিফাইসের শেষে ডি আছে, স্যাক্রিফাইস ফর ইচ আদার। আর এত হোমওয়ার্ক আর দিব না, কোনো সময় এত হোমওয়ার্ক দিব না, আর এখানে একটু বেশি দিলাম, আপনাদেরকে একটু খাটায় নিলাম, কিছু পরিশ্রম দরকার আছে। যারা করেছেন এরা উপকারটা পরে পাবেন। মিনা ইজ নট রাইটিং আ লেটার। পরে যেটা আছে, ওয়ান ডে দ্য ওল্ড সেলর কিল্ড দ্য বার্ড, আমরা লিখবো ওয়ান ডে দ্য ওল্ড সেলর ডিড নট কিল দ্য বার্ড। 72 হচ্ছে ওয়ান ডে, আচ্ছা ওয়ান শুড, ওয়ান মানে একজন শুড নট টেক কেয়ার অফ ওয়ান সেলফ। এই কথা বলে মানুষ পিটানি দিবে যে একজন উচিত না তার স্বাস্থ্যের যত্ন নেওয়া। আমরা শেখার জন্য শিখছি, বাট অবশ্যই স্বাস্থ্যের যত্ন নিতে হবে। প্যানিক ডিড নট সিজ মি। প্যানিক সিজ মি মানে হচ্ছে দুঃখ, মানে আতঙ্ক আমাকে গ্রাস করেছিল, একদম আমি আতঙ্কে তলিয়ে গিয়েছিলাম। আর প্যানিক ডিড নট সিজ মি মানে আতঙ্ক আমাকে তলিয়ে দেয় নাই, মানে আমি একদম আতঙ্কে হাবুডুবু খাই নাই। হ্যাঁ, পিপল অট নট আসবে, নট টু ফাইট ফর লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা। ফ্রিডম আর লিবার্টি একই কথা। পিপল শুড টেক কেয়ার অফ দেয়ার হেলথ, তো এখানে অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমরা এখানে শুধু নট দিলে হয়ে যাবে। পিপল শুড নট টেক কেয়ার অফ দেয়ার হেলথ, এটা মনে রিপিট হলো বাক্যটা। আচ্ছা, 76 হচ্ছে যে রহিম ওয়াজ মেকিং এ কেজ, আমরা এখানে শুধু লিখবো রহিম ওয়াজ নট মেকিং আ কেজ। ঠিক আছে। শি হ্যাজ এ কার, শি ডাজ নট হ্যাভ আ কার। আমি আরগুলো লিখলাম না, আরগুলো লেখার দরকার নাই। আমি এইটার বাকি যেগুলো আছে এগুলোর আনসার কি না, কয়েকটা প্রশ্ন আছে, একটু না লিখে দিলে হবে না, আপনারা আবার ভুল করবেন। আমি লিখে দিই, একবারে শেষ হয়ে যাক। শি ডাজ নট হ্যাভ আ ইউনিক বিউটি। শি হ্যাজ বিন রিডিং ফর 2 hours, আমরা এখানে কি করব, আমরা এখানে শুধুমাত্র নোট বসালে হয়ে যাচ্ছে। শি হ্যাজ নট বিন রিডিং ফর 2 hours। শি লাভস আইসক্রিমকে আমাদের লিখতে হবে যে শি ডাজ নট লাভ আইসক্রিম। এটা আছে যে শি ডাজ নট প্রিপেয়ার হিজ লেসন্স অ্যাটেন্টিভলি। শি টকড গেইলি অফ আর্ট, এটাকে আমরা লিখব শি ডিড নট টক গেইলি অফ আর্ট। 83 হচ্ছে, 83 আমরা লিখব
she was not writing a letter. somebody, এটা একটু খেয়াল করেন, somebody থাকলে আমরা nobody লিখতে পারবো, nobody solved the problem। হ্যাঁ, somebody এর জন্য আমরা nobody লিখতে পারি। আবার কেউ যদি somebody did not solve the problem লিখতে চায়, did not দিয়ে যদি কেউ লেখে তবুও এটা হবে, দুইভাবে লেখা যাবে। আর 85 এও somebody আছে, এখন আমরা লিখতে পারি none, none has collected it, none has collected it, এইটা আমরা লিখতে পারি। আবার যদি কেউ চায় যে someone has not collected it যদি কেউ লিখতে চায় সেটাও লিখলে হবে, কোনো অসুবিধা নাই। The angler had been catching fish, angler শব্দের অর্থ হচ্ছে যারা বড়শি দিয়ে যারা মাছ ধরে, আমরা লিখবো the angler had not been catching fish। The boy makes a noise, এখানে আমরা কি লিখবো, আমরা লিখবো the boy does not make a noise। does not make a noise একটা ফ্রেজের মতো কাজ করে, মনে রাখবেন make a noise মানে গোলমাল করা, হইচই করা, আওয়াজ করা। হ্যাঁ, যে টিচার চলে গেলে ক্লাসে ছেলেমেয়েরা যেরকম করে আর কি, হাই স্কুলের দিকে বা প্রাইমারি স্কুলের দিকে আমরা দেখি। the flavor, আজকে শুধু এইটা শুনেন, এই ফ্লেভার নিয়ে মানে এই বাক্যটা নিয়ে সামনে আরো অনেক কথা হবে। of the food does not become monotonous, monotonous মানে একঘেয়ে, মানে খেতে খেতে আর ভালো লাগে না। ওই যে হয় না যে আমরা দেখি যে, আমি অন্য ধর্মের যারা হিন্দু ধর্মে আছেন সম্মান রেখেই বলছি, যে যারা ওই যে মুসলিম কুরবানি হয়েছে তারা হচ্ছে বিফ গরুর মাংস খাচ্ছে প্রতিদিন, খেতে খেতে ভালো লাগে না, একঘেয়েমি লাগে, ভালো লাগে, তোর মনে একটা আলু ভর্তা হলে মনে হয় খুব ভালো হইতো, এরকম আর কি। হ্যাঁ, প্রতিদিন মাংস খেতে খেতে আর ভালো লাগে না, ওইটাকে বলে আর কি। এটা দেখেন, দ্য ম্যাগি ডিড নট, হ্যাঁ, ডিড নট ইনভেন্ট, কি লিখব, ম্যাগি ডিড নট invent the art of giving Christmas presents। আর সর্বশেষ, হ্যাঁ, the teacher might not help the boys। ওকে, আমি আশা করছি কোনো প্রবলেম নাই, থাকলে একটু দ্রুত বলেন, যদি কোনোটাতে কোনো প্রবলেম থাকে একটু দ্রুত বলেন। মেহরিমা আপু ক্লান্তি নিয়ে ধৈর্য সহকারে আমাদের ক্লাস নেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা এতক্ষণ আমার সাথে ছিলেন, বোর হন নাই, হ্যাঁ, এখনো লাইভে আছেন, এটা আমার সবচেয়ে বড় পাওয়া আপু। হ্যাঁ, আর এই কোর্সে যারা ভর্তি হয়েছেন আপনাদের সত্যি ভাগ্য ভালো। আমি আপনাদের একটা কথা বলি যে ভাগ্য আমাদেরকে টেনে নিয়ে আসছে, আমাকে আপনাদের কাছে, আপনাদেরকে আমার কাছে। তো আমরা মিলেমিশে এমনভাবে কাজ করব, ধরেন আমি তো টিচার হিসেবে আমার জীবন অনেক ব্যর্থতা আছে, আমি অনেক কিছু হইতে পারি না, হইতে পারলে তো আজকে টিচার হইতাম না। হ্যাঁ, তো আমি আমার যে স্ট্রাগলটা এটা আমি আপনাদের মধ্যে দেখি। তো আপনারা যদি ভালো করেন, আপনারা যদি পরবর্তীতে ভালো কিছু জায়গায় পৌঁছাতে পারেন, এটা আমার অনেক ভালো লাগবে। হ্যাঁ, এবং নিজেকে অনেক বেশি সফল মনে হবে। আপনাদের সফলতার অংশ মানে আমি হয়তো বা কিছুটা পাবো আর কি, আমার কাছে এরকম ফিল হয়। তো এই জন্য আপনারা একটু পড়াশোনা ওইভাবে করেন। আপনারা এখন অনার্স সেকেন্ড ইয়ারে আছেন, আপনাদের যে সময় আছে বিশ্বাস করেন আপনি এই কোর্স শেষে দেখবেন যে আজকের বিসিএস যে প্রশ্ন হয়েছে এই কোর্সটা যদি আপনি সমাধান করতেন, আজকের বিসিএস এর প্রশ্ন থেকেও আপনি গ্রামারের এই কোর্স শেষ করলে আজকে যে গ্রামারের প্রশ্ন হয়েছে এর মধ্যে প্রায় আপনারা 70-60% নিজে নিজে সলভ করতে পারবেন, এই কোর্স দিয়েই হবে। যদি আরো ডিটেল কিছু পড়ার বিষয় আছে, যেমন ধরেন যে ক্লজ আছে, ফেজ আছে, এরকম কিছু বাড়তি টপিক আছে, এগুলো হয়তো আমরা এই কোর্সে পড়বো না, এগুলো হয়তো আবার যখন জব ইংলিশ কোর্সে আসবেন তখন আবার সেখানে আরো ডিটেল ওই জিনিসগুলো পড়াবো আর কি, আরো একটু অ্যাডভান্স লেভেলের পড়াশোনা হবে। কিন্তু এখানে আপনাদের যেই হচ্ছে বেসিক হবে, আপনারা অনেক দূর আগাবেন। সম্রাট বালি ভাই কঠিন প্রশ্ন হয়েছে বলছেন না, আপনি কোর্স শেষ করেন, দেখেন আপনি অনেক কিছু নিজে নিজেই পারবেন। হ্যাঁ, প্রশ্ন কঠিন হয় নাই। যদি আপনি এইটা চিন্তা করেন যে ভাইয়া আমি তো আসলে এখানে পাইতে চাই, মানে কি পাইতে চাই, আমি এখানে ধরেন ইংলিশের 35টা প্রশ্ন আসছে, এর মধ্যে 10টা ছিল লিটারেচারের প্রশ্ন ছিল। আমার যারা স্টুডেন্ট লিটারেচার কোর্স করেছে তারা চোখ বন্ধ করে 10টা দাগিয়েছে, 3 মিনিটে দাগিয়েছে। আমার কাছে অনেকে বলেছে ভাই 3 মিনিটে 10টা প্রশ্ন দাগানো হয়ে গেছে, খালি পড়ছি আর দাগাইছে, আর কিছু করতে হয় নাই। আর 25টা যে গ্রামারের প্রশ্ন ছিল এর মধ্যে থেকে 4-5টা ধরেন প্রশ্ন আছে যেগুলো অনেক ডিপলি আপনাকে ইংলিশ জানতে হবে, তাহলে আপনি পারবেন। ধরলাম আমি এখানে 4টা আপনি পারবেন না, ধরলাম আমি আরো পারবেন না, ধরেন আমি এখানে 25টার মধ্যে আমি ধরলাম যে আপনি এখানে
যে 15 পাচ্ছেন, 10টা প্রশ্ন আপনার ছুটলো, 10 আর আপনি এখানে লিটারেচার পাচ্ছেন 10, তার মানে 25। 35 থেকে যে 25 মার্ক পায় ইংলিশে, সে অসাধারণ পারফরমেন্স দেখাচ্ছে। কারণ আপনাকে বিসিএস এ 200 প্রশ্নের মধ্যে আপনাকে পাইতে হবে 120। 80টা প্রশ্ন আপনি ছাড়বেন, 80টা প্রশ্ন আপনাকে ছাড়তে হবে, 80টা প্রশ্ন ছাড়তে হবে। 80টা প্রশ্নের উত্তর না পারা এটা কোনো খারাপ কিছু না, এটা আপনার ক্রেডিট। আপনি সব পারবেন না, তো আমাদের সব পারা সম্ভব না, আর আমাদের সব মার্ক তো লাগবে না, আমাদের লাগবে 120। 80টা আমি পারবো না, তো সমস্যা কি? কোনো সমস্যা নেই। যারা গ্রামারে ধরেন আরেকটু ভালো করেছে, তারা 25-এর জায়গায় হয়তো বা 28 পাবে, 30 পাবে, অনেকে আছে 30 পাবে, 30 পাবে, এই প্রশ্ন 30 পাবে, অনেকে আছে 25 পাবে। কিছু প্রশ্ন আপনি পারবেন না, এটা ধরে নিতেই হবে, কারণ আপনার তো 180 লাগবে না, 200 লাগবে না, 120 পাইলেও, 110 পাইলে অনেকে টিকবে। তো মূল বিষয় যেটা, আপনি বেসিক শিখেন, এবং আপনি যেটা এরকম 35-এর মধ্যে 25-30 আপনি রাখতে পারেন, আপনাকে এই চিন্তা করে পড়াশোনা করতে। সব আপনি পারবেন না, 4-5টা প্রশ্ন অনেক কঠিন হবে, স্বাভাবিক, ওগুলো অনেক টিচারও পারবে না। আজকে প্রশ্নে 2-3টা প্রশ্ন ভুলই ছিল ইংলিশে, 2-3টা প্রশ্নের আনসারই নাই অপশন, ওগুলো আপনি পারবেন কিভাবে? ওগুলো যদি আনসার থাকতো, ওগুলো স্টুডেন্টরা পারতো, ওগুলো পারতো। এই জন্য আমি বলি যে আপনারা বেসিক ঠিক করে সামনে আগান, দেখবেন এই এখন থেকে যদি আপনারা একটু পড়াশোনা করেন, 2-3 বছর পরে দেখবেন চাকরি পাইতে খুব বড় স্বপ্ন দেখতে পারবেন, বিসিএস বা ব্যাংক, বা দেখবেন খুব বড় স্বপ্ন দেখতে পারছেন এবং হচ্ছেন, ঠিক আছে, ওরকম কিছু অর্জন করতে পারবেন। কিন্তু এই কোর্সে লেগে থাকতে হবে, হ্যাঁ, লেগে থাকতে হবে। ওকে, ঠিক আছে। ঠিক আছে চৈতি আপু, মাঝে মাঝে অনেক বড় ক্লাস হবে, হ্যাঁ, যখন আমি খুব ফ্রি থাকবো, আমাদের পরে আমার এই পরে কোনো ক্লাস থাকবে না, বা আপনাদের ক্লাসটার আগে শুরু করতে পারবো, লম্বা লম্বা ক্লাস মাঝে মধ্যে হবে। আচ্ছা, 49 নাম্বারটা আবার বলবো না ভাই, 49 নাম্বার অনেক পিছনে। আচ্ছা, অনেক পিছনে একটু যাই। 49 নাম্বার হচ্ছে শি হ্যাজ এ বিউটিফুল গার্ডেন। এখানে এই যে শুধু হ্যাজ আছে ভাই, শুধু হ্যাজ, দেখেন শুধু হ্যাজ থাকলে ডাজ নট হয়, আর হ্যাজ এর বেস্ট ফর্ম হচ্ছে হ্যাভ হবে। শি ডাজ নট হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, তার সুন্দর একটি বাগান নাই। হ্যাঁ, আছে সীমা আমিন আপু, সেকেন্ড ইয়ারে আপনারা শুধু ইংলিশ নিয়ে ভাবেন, এবং পাশাপাশি আপনার একাডেমিক রেজাল্ট ভালো করেন। সিজিপিএ যত ভালো থাকবে ভাইবা বোর্ডে আপনার তত ভ্যালু। এবং আপনারা জানেন না হয়তোবা, যেমন প্রাইমারি ভাইবা, ওখানে সিজিপিএ এর উপরে 10 মার্ক। অনেক ভাইবা আছে যে ভাইবাতে রেজাল্টের উপরে ভাইবা মার্ক দেয়, রেজাল্টের উপরে ভাইবা মার্ক দেয়। এবং যদি আপনি সিজিপিএ আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটির হন, ধরেন আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, অনেকে কমার্স থেকে আছে যে 3.50 উপরে রেজাল্ট করে, 70 পায়, অনেকেই আছে। হয়তো অন্য ডিপার্টমেন্টগুলো এত এত সহজ না, যারা আর্টসের সাবজেক্টগুলোতে পড়াতে এত সহজ না, বাট তারাও কিন্তু চাইলে 3.25 ইজিলি পায়, একটা ফার্স্ট ক্লাস পাইতে পারে। এগুলো কিন্তু তারা অনেক বড় ক্রেডিট হিসাবে দেখে, কারণ তারা জানে যে এই রেজাল্টগুলো করা এত সহজ না। এই জন্য রেজাল্টের দিকে গুরুত্ব দেন। শুধু এখনই বিসিএস পড়া লাগবে না, ইংলিশটা এবছর পড়েন, বেসিকটা ঠিক করেন, আর একাডেমিক রেজাল্ট ভালো করেন। থার্ড ইয়ারে উঠলে জব ইংলিশ আর ম্যাথ শুরু করবেন, টুকটাক ম্যাথ করা শুরু করবেন। ফোর্থ ইয়ারে উঠতে উঠতে দেখবেন আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে গেছে, সুন্দর করে, ঠিক আছে, সুন্দর করে প্রিপারেশন হয়ে যাবে। এখন থেকে পাগল হওয়ার দরকার নাই, ঠিক আছে, একটু সময় নেন। আচ্ছা, আর কোনো সমস্যা আমি দেখছি না। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ শাহানা ইয়াসমিন আপু, ধন্যবাদ। হ্যাঁ, আপনাদের জন্য এত স্পিডে লিখতে হয়, কারণ সময়ের অনেক মূল্য। আমি যদি আস্তে আস্তে লিখি, আপনারা ঘুমায় যাবেন, পরে আর ক্লাস কেমনে হবে বলেন, পরে আর ক্লাস হবে না। সুশান্ত পালের সিজিপিএ তো কম ছিল ভাই, সবাই সুশান্ত পাল না, হ্যাঁ, সবাই সুশান্ত পাল না, আর সময় একরকম না। আপনি সম্রাট বলে আপনি রেজাল্ট খারাপ করবেন, আর একজন রেজাল্ট ভালো করবে, নিশ্চয়ই আপনাকে প্রিফার করবেন না। আপনি যদি আপনার ক্রেডিট দেখা, মেধা দেখে পরে ভাইবা বোর্ডকে সন্তুষ্ট করেন, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু যদি আপনি যেমন ঢাকা ইউনিভার্সিটি থেকে অনেক বিসিএস ক্যাডার হয়, কারণ ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদের প্রতি তাদের ভাইবা বোর্ডের একটা সুনজর থাকে, সে এরকম একটা দেশের সেরা ইউনিভার্সিটিতে পড়ে। এখন আপনি যদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেন, সুশান্ত পালের মতো যদি কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়তেন, আমি বলতাম যে না, আপনার সিজিপিটা কম হলে প্রবলেম নাই, আপনি ন্যাশনালে পড়েন, আপনার রেজাল্ট আরো ফার্স্ট ক্লাস হওয়া লাগবে, ঠিক আছে। আর দুর্বল থাকা যাবে না। আমি এক কথা বলি, আপনারা যে যতই কথা বলেন, ধরেন আপনি বিসিএস ক্যাডার হতে চান, আপনাকে একটা দিনে হয়তো 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা পড়তে হবে। এখন আপনি অনার্সের আপনি পড়াশোনা করেন, আপনি বাসায় 3 ঘন্টা পড়াশোনা করেন না, বা একটা স্টুডেন্টের সিজিপিএ ভালো করার জন্য প্রতিদিন যদি কেউ 3 ঘন্টা করে পড়ে, তার সিজিপিএ ফার্স্ট ক্লাসের মধ্যে থাকবে। এটা আমার বিষয়, ন্যাশনাল যারা পড়ে, যে যে সাবজেক্টে পড়ে, প্রতিদিন 3 ঘন্টা করে যদি সিরিয়াসলি নোট করে করে পড়াশোনা করে,
ফার্স্ট ক্লাস পাবে। যে ছেলে এখন 3 ঘন্টা পড়ে ফার্স্ট ক্লাস পায় না, সে পরে 10-12 ঘন্টা পরে বিসিএস ক্যাডার হবে, এটা হচ্ছে অসম্ভব কল্পনা, এটা পসিবল না। ঠিক আছে? মানে সকালে সূর্য দেখলে যেরকম হচ্ছে ওই যে মানে কি বলে যে ওই যে সারাদিন কেমন যাবে বোঝা যায় না, তো আপনার এই 3 ঘন্টা আপনি সময় দেন কিনা এটা দেখে বোঝা যাবে আপনার পক্ষে সম্ভব কিনা। ভাই কোনো কিছু ম্যাজিক না, এটা এমনি হয়ে যায় না। যদি এমনি হইতো তাহলে ক্যাডার অভাব হইতো না, এত কঠিন প্রশ্ন, মানে এত কিছু, এত পড়াশোনা করা লাগতো না, এমনি হয়ে যেত। কিন্তু এমনিতে কিছু হয় না, এমনিতে কিচ্ছু হয় না। সো মনোযোগ দিয়েন, ঠিক আছে? খাইটেন। সারাদিন, সারাদিনের মধ্যে 24 ঘন্টা টাইম, 3 ঘন্টা পড়েন আর 21 ঘন্টা ঘুমান, নাটক দেখেন, ফেসবুক করেন, যা মনে চায় করেন। 3-4 ঘন্টা পড়ে আগে একাডেমিক রেজাল্টটা ঠিক রাখেন। এইটার পাশাপাশি এই যে জব ইংলিশ বা আপনি এখন ইংলিশে বেসিক শিখতেছেন, এইটা আপনার একাডেমিক মানে পড়ার পাশাপাশি ইংলিশটাকে আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম দেন, প্রতিদিন 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম দেন। এইভাবে দিয়ে দিয়ে নিজেকে গুছান, অনেক ভালো হবে। ঠিক আছে? একটু পত্রিকা পড়েন, একটু পত্রিকা পড়েন, পত্রিকার মধ্যে মানে বিশ্বে কি ঘটছে, অর্থনীতি কি ঘটছে, এগুলো একটু খোঁজ খবর রাখেন, রাজনীতি খবর না, ওগুলো কি করছে খোঁজ খবর রাখেন। এইভাবে আস্তে আস্তে আপনার জেনারেল নলেজ বাড়বে। পৃথিবীর কোথায় কোন দেশ আছে এগুলো জানেন। ধরেন আপনি পত্রিকায় একটা নাম শুনলেন উগান্ডা, উগান্ডা ম্যাপের কোথায় আছে একটু খুঁজে বের করেন, এইটা আপনার কাজ। তো ম্যাপে শুনলেন যে ফ্রান্সের প্যারিস, ফ্রান্সের প্যারিসটা কোথায়, ফ্রান্স তো অনেক বড় দেশ, প্যারিসটা কোন জায়গায় আছে দেখেন। ইংল্যান্ড লন্ডন কোথায় আছে, লন্ডনের পাশে কোন কোন দেশ আছে একটু দেখেন। এইভাবে করে করে মেধা মানে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, তখন আপনি একটা মানে ভালো খেলা খেলতে পারবেন একটা পর্যায়ে গিয়ে। হঠাৎ করে সবকিছু হয় না, হ্যাঁ, অনেক সময় লেগে যায়। এই যে আপনাদের যে কম্পাস ইংলিশ আগে ভর্তি হইতে বলছি, কেন বলছি, কারণ অনেকে ফোর্থ ইয়ার শেষ করে যখন এই যে যেভাবে বললাম ম্যাপ পড়া, পত্রিকা পড়া, ইংলিশ পড়া বা যে যে আপনার ম্যাথ পড়া, তারপর হচ্ছে যে সাধারণ জ্ঞান পড়া, এগুলো যখন একসাথে শুরু করে, সে কোনোটাই কোনো কুল কিনারা পায় না, কোনোটাই না। সে কোনো কুল কিনারা, যেমন ইংলিশ পড়তেছেন, এই ইংলিশ বেসিক পড়ার পরে আপনাকে অনেক ভোকাবুলারি মুখস্থ করতে হবে, ট্রান্সলেশন শিখতে হবে, ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে হবে, আপনাকে অনেক প্যাসেজ সলভিং শিখতে হবে, অনেক কঠিন কঠিন শব্দের অর্থ জানতে হবে, আপনাকে অনেক কিছু প্যারাগ্রাফ কমে মুখস্থ করতে হবে। ভাই এগুলো আপনি একসাথে কমনে কিভাবে করবেন? এখন ইংলিশে বেসিক হয়েছে, পরে আপনি ওগুলোর উপর জোর দিয়ে আপনি একটা ভালো রেজাল্ট করতে পারবেন, তাড়াতাড়ি কিছু একটা হবে। আমরা তো মানে বুইরা হয়ে যাওয়া লাগবে আর কি। এই জন্য এখন থেকেই সুন্দর করে পড়াশোনা করেন, লাইফটা অনেক বেশি সুন্দর হবে, ট্রাস্ট মি অনেক সুন্দর হবে। আপনার যে বয়সে আছেন, এই বয়সটা হচ্ছে পরিশ্রম করার বয়স, পড়াশোনা করার বয়স। লেগে থাকেন, কে কোথায় পড়েন নো ম্যাটার। ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পুলিশ ক্যাডার, অ্যাডমিন ক্যাডার পর্যন্ত হচ্ছে, পররাষ্ট্র ক্যাডার পর্যন্ত হচ্ছে। জাস্ট লেগে থাকতে হবে এবং চেষ্টা করতে হবে, দেখবেন অনেক ভালো কিছু করতে পারেন। স্বপ্ন অনেক বড় দেখেন, কাজ করেন, দেখবেন অনেক কিছু, অনেক ভালো কিছু হবে। আজকে আর কিছু পড়াবো না, অনেক রাত হয়ে গেছে, আজকে আমরা ক্লাস শেষ করি। কালকে হচ্ছে কনভার্সনের ছোট্ট একটা অংশ বাকি আছে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা। কালকে পড়েই আমরা ডাব্লিউএস কোশ্চেন আলোচনা চলে যাবো। আমাদের সেকেন্ড ইয়ার পরীক্ষাতে ডাব্লিউএস কোশ্চেন আসবে, সবসময় ডাব্লিউএস কোশ্চেন আমাদের লাগে। কালকে থেকে আমরা ডাব্লিউএস কোশ্চেন বানানো শিখবো, কিভাবে একটা বাক্যকে ডাব্লিউএস কোশ্চেন নিয়ে যেতে হয়। তো ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ, ইনশাল্লাহ কথা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।